সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো কঠিন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রত্যাবাসনে আঞ্চলিক যোগাযোগে গুরুত্বারোপ। ভারতে বসে দেশকে বিপদে ফেলতে ষড়যন্ত্রের চেষ্টা করছে হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান। ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে। আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের উপরে যেন কেউ কোনোদিন অন্যায়ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয়, তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। গণহত্যার দায়ে রেড নোটিশের আবেদন। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে, তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকে 21 কোটি টাকার অনুসন্ধান, 16টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্ত। নির্বাচনের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের দায়িত্ব ইসির। 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার আশা। স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বারা মিডিয়া পরিচালিত হওয়ায় গড়ে উঠছে না স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমকেও আত্মসমালোচনার তাগিদ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারে নয়াদিল্লিতে বিশেষ অভিযান, 175 জন অবৈধ শনাক্ত, বাসিন্দাদের নথিপত্র যাচাই বাছাই। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। সীমান্তে দুর্নীতির কারণেই রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ড সফর পরবর্তী দেশে ফিরে গণমাধ্যমে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। এর আগে সকালে আরেক অনুষ্ঠানে রোহিঙ্গা প্রত্যাবাসনে বঙ্গোপসাগরীয় আঞ্চলিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান উপদেষ্টা। জান্নাতুল মোহনার প্রতিবেদন। থাইল্যান্ডে মিয়ানমারের সীমান্তবর্তী 4 দেশের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে দেশে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না বলার পরেও বিগত 2 মাসে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটেছে 60,000-এরও বেশি রোহিঙ্গার। কিন্তু এখনো কেন তারা দেশে ঢুকছেন এমন প্রশ্ন করা হলে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডারে দুর্নীতির কারণেই তারা এই সুযোগ পাচ্ছে। দুর্নীতি আছে বর্ডারে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তাতে না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। এটাকে আটকানো খুব কঠিন হয়েছে। তবে আমি এখনো মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে। রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা ইস্যুতে আসিয়ানের সহায়তা চেয়েছে বাংলাদেশ, জানান পররাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তার সাথে ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে, এটা তোমাদের দায়িত্ব। এবং আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছি, মানে অন্যান্য যারা ছিল, যে তোমাদের বিশেষ করে আসিয়ানের আমরা এ ব্যাপারে সহায়তা চেয়েছি। এর আগে সকালে রাজধানীর বিআইএসএস অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে রোহিঙ্গা বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূ-রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে। That peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back to their homes with security and rights. উপদেষ্টা ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভারতে বসে দেশকে বিপদে ফেলতে ষড়যন্ত্রের চেষ্টা করছে শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। পঞ্চগড় প্রতিনিধি রাশিদুজ্জামান বাবুর তথ্যছবিতে সাইফুল রিপনের প্রতিবেদন। সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল ও কলেজ মাঠে 6 বছর পর জনসভা করে বিএনপি। সমাবেশে যোগ দেন আশেপাশের জেলার বিএনপি নেতাকর্মীরাও। সমাবেশে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে শেষ পর্যন্ত সপরিবারে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এখন পার্শ্ববর্তী দেশে অবস্থান নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগেরা আছে তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। এটা কি, এই যে আমাদের ভাইরা বসে আছে এখানে,
আমাদের হিন্দু ভাইরা, আমরা নাকি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে, জোরে কইবা হবে কহাছে, এমনি আমার বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদের উপর যেন কেউ কোনোদিন অন্যায় ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয়, তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা নিত্যপণ্যের দাম সুলভে চায়, শান্তি চায়। এমন দাবি করে দেশে যেন কেউ বিভক্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়। হ্যাঁ, মানে ভোটটা আছে এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? এটাই আমরা চাচ্ছি। আহ্বান জানাতে চাই সরকারি কর্মকর্তাদেরকে, আমাদের পুলিশ ভাইদেরকে, আমাদের সেনাবাহিনীর মানুষদেরকে, বিডিআর বাহিনীদেরকে, যে আসুন, আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি। ঘুষখোর দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাই রুখে দাঁড়াবেন, কেউ ঘুষ দিবেন না, যে ঘুষ চাইবে ওকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দিবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রোববার তাদের বিরুদ্ধে অনুসন্ধান কাজ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। এর আগে গেল 17 ডিসেম্বর 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। কর্মকর্তা জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ন প্রকল্প, বেবজা সহ 9টি প্রকল্পে দুর্নীতির অনিয়ম হয়েছে। জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে, তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির। সুতরাং এই ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসের। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকে 16টি অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। রোববার এই তথ্য জানায় দুদক। আনিসুল হকের হিসাবগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক বনানী শাখার 6টি হিসাবে ফিক্সড ডিপোজিট হিসেবে 5 কোটি টাকা ও অন্য এক হিসাবে এসসি গোল্ডেন বেনিফিটস হিসেবে 50,81,000 টাকার তথ্য পেয়েছে দুদক। অন্যদিকে সিটিজেন্স ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 9টি ব্যাংক হিসাবে মিলেছে 15,11,83,000 টাকা। এ বিষয়ে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম জানান, অনুসন্ধান চলমান রয়েছে। বর্তমানে নথিপত্র সংগ্রহ ও যাচাই বাছাইয়ের কাজও চলছে। দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলে আইন অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিটি তার মেয়াদের মধ্যেই সরকারের কাছে প্রস্তাবনা জমা দিবেন বলে জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি জানিয়েছেন, নির্বাচনে কোন দল অংশ নিবে আর কোন দল অংশ নিতে পারবে না তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারাই সেটি নির্ধারণ করবে। রোববার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। এ কে এম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। একটি অবাধ, নিরপেক্ষ এবং
বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থান জানানো এবং অংশীজনের মতামত গ্রহণে মতবিনিময় সভার আয়োজন। চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এই সভায় যোগ দেন সরকারি কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে উঠে আসে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার নানা দুর্বলতার প্রসঙ্গ। যে প্রশাসনের কর্মকর্তারা আজকে এখানে বেশ কয়েকজন কথা বলেছেন এবং ওনারা ব্যবহৃত হতে চান না, ওনারাও চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, তাই ওনারা সেইভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন প্রধান জানান, নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে আর কোন দল অংশ নিতে পারবে না তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। 31 ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে প্রস্তাবনা জমা দেওয়া হবে বলেও জানান তিনি। কারা নির্বাচনে আসবে আসবে না, কারা যোগ্য কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে উল্লেখ করে কমিশন প্রধান বলেন, জন আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবনা দেয়া হবে, যা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। মানুষের মধ্যে যে আগ্রহ, আবেগ, উচ্ছ্বাস এবং আমাদেরকে যেখানে দেখে তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ, জেসমিন চৌধুরী, টুলি, ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, জেলা প্রশাসক ফরিদা খানম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী দ্বারা মিডিয়া পরিচালিত হওয়ায় স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতা গড়ে উঠছে না। গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সংলাপের বক্তারা এমনটাই বলেছেন। এ সময় গণমাধ্যমকেও নিজেদের আত্মসমালোচনার তাগিদ দেন তারা। অন্তর্বর্তী সরকারের করণীয় ও দিক নির্দেশনা নিয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। রোববার সকালে রাজধানীর সিরদাপ মিলনায়তনে সিজিএস এর উদ্যোগে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সংলাপ আয়োজন করা হয়। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, গণমাধ্যমগুলোকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা যায় সেই বিষয়ে কমিশন কাজ করছে। অংশীজনের সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে প্রতিবেদন বা সুপারিশ তৈরি করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের সুরক্ষা আইন, এই সুরক্ষা আইনের কথাও আমাদের বিবেচনায় আনার প্রশ্ন আছে। আমাদের সংবাদ মাধ্যমের জবাবদিহিতার জায়গা খুবই সীমিত। একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল, যেটা অকার্যকর প্রতিষ্ঠান হিসাবে সবাই বলেছেন। এই ব্যর্থ প্রতিষ্ঠানটাকে কিভাবে রিপ্লেস করা যায় অথবা কার্যকর করা যায় সেই চিন্তাও আমাদের করতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণমাধ্যমগুলোকে নিজেদেরও আত্মসমালোচনা করতে হবে, কারণ মিডিয়াগুলো এতদিন বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরতে পারেনি। আমরা সত্যিকার অর্থে নিজের আয়নার সামনে আমরা দাঁড়াচ্ছি না দাঁড়ায় আমরা অনেক জায়গায় এইটা হচ্ছে প্রবলেম, ওইটা প্রবলেম, সেইগুলো করছি। আমরা সিস্টেমেটিক্যালি এক্সট্রা জুডিশিয়ালের কিলিংয়ের রিপোর্টে ফেল করেছি, সিস্টেমেটিক্যালি, একটা দুইটা না, আমাদের প্রত্যেকটা মিডিয়া আমরা ফেল করেছি। মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, সংস্কারের কথা বললে ইতিহাসের সংস্কার হওয়া উচিত, কারণ সরকার বদলে গেলে ইতিহাস বদলে যায়। আজকে যে প্রক্রিয়াটা চলছে, আমি মনে করি এটা, মাফ করবেন কামাল আহমেদ, আপনার সামনে বলছি, এই যে প্রক্রিয়াটা, এই যে কাজটা আপনি দিন রাত কাজ করছেন, এটা অর্থহীন হয়ে যাবে রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে। সংলাপে বক্তারা বলেন, সাংবাদিকদের অধিকার, ওয়েজবোর্ড ও বেতন ভাতা সহ সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি প্রেস কাউন্সিল ঢেলে সাজাতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল, সিজিএস এর চেয়ারপারসন মুনিরা খান সহ অনেকে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। পদোন্নতিতে কোটার প্রতিবাদে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এই অবস্থায় তাৎক্ষণিক বৈঠকে বসেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। জানান, কিছু মৌলিক বিষয় নিয়ে দাবি জানিয়েছেন ক্যাডাররা, দূরত্ব কমিয়ে এনে সমাধানে গুরুত্ব দিয়েছেন তারা। এছাড়া জনপ্রশাসন সংস্কারে সবাইকে সরকারকে সহযোগিতার আহ্বান জানান জনপ্রশাসন সচিব।
উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। দল বেঁধে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন তারা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বৈঠকে বসেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে। বৈঠক শেষে তিনি বলেন, কিছু মৌলিক বিষয় নিয়ে তারা দাবি জানিয়েছেন, দূরত্ব কমিয়ে সমাধানে গুরুত্ব দিয়েছেন তারা। এটা আমাদের ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন, ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন, করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। আমরা এই সপ্তাহের মধ্যেই করবো ইনশাল্লাহ। স্যারেরও সময় নিতে হবে, কমিশনেরও সময় নিতে হবে, ওনাদেরও সময় নিতে হবে, আর আমারও সময় নিতে হবে, সকলে মিলিয়ে করব। এবং এইটার পরে আমার মনে হয় বিভিন্ন ক্যাডারের অথবা সরকারি চাকরি যারা আমরা করি, এখন তো কর্মচারী বলি, তাদের কারোর মধ্যে আর ভুল বোঝাবুঝির কোনো সুযোগ থাকবে না। জনপ্রশাসন সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে সিনিয়র সচিব বলেন, সরকারকে সবার সহযোগিতা করতে হবে। এই সরকারকে কতটুকু স্থিতিশীল রেখে জনস্বার্থে জনগণকে নিয়ে আগানো যায়, এটাই আমার লক্ষ্য। এছাড়া সংস্কারের বিষয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতে পারবে বলেও জানান মোখলেসুর রহমান। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনের ঘটনায় নিহত হয়েছেন একজন, আহত হন বেশ কয়েকজন। রবিবার দুপুর 1:30টার দিকে শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের M&U ট্রিমস নামক কারখানায় এই ঘটনা ঘটে। পরে প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। নজরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। রোববার দুপুরে হঠাৎ করে গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটি গ্রামের M&U ট্রিমস নামের কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এতে কারখানার লোকজন আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটতে শুরু করেন। ভিতরে লোহা পর্যন্ত গলে গেছে, এরকম অবস্থা এখানে দেখা গেছে। খবর পেয়ে দুপুর 2টার দিকে শ্রীপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের 3টি, রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের 2টি সহ মোট 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। এ সময় গুদাম থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত কয়েকজনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। আমরা এখানে একজনের ডেড বডি পেয়েছি, দেখে মনে হচ্ছে পুরুষ। কেমিক্যালের অসংখ্য ড্রাম থাকায় বিস্ফোরণের এমন ঘটনা বলে জানায় ফায়ার সার্ভিস। এইখানে থেকে বিস্ফোরণ হওয়ার পর এখানে কাজ হয়ে যাচ্ছিল না, কারণ আমি আসার পরও অনেকবার বিস্ফোরণ হয়েছে, কয়েকবার। এরপরে পাশে একটা প্রোডাকশন শেড আছে, এই ড্রাম থেকে কেমিক্যালের ড্রাম তো ফুলে যাচ্ছিল তাপের কারণে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ হতে আমাদেরকে জানানো হয়েছে যে এই বিষয়ে তারা আরো ক্লিয়ারলি পরে জানাতে পারবে, কারণ হচ্ছে এখনো পর্যন্ত তারা সম্পূর্ণ ডেব্রি মানে সম্পূর্ণ যে অংশগুলো পুড়ে গিয়েছে এগুলো সার্চ করতে পারেনি। করার পর আমরা আরো ডিটেইলস জানতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা।